আজকের ভিডিওটিতে আমরা ইন্ডাস্ট্রিয়াল সোসাইটি সম্পর্কে আলোচনা করব। তো ইন্ডাস্ট্রিয়াল সোসাইটি হচ্ছে যে এই যে মানব সমাজের বিবর্তনের একটি যুগান্তকারী ধাপ হচ্ছে এই ইন্ডাস্ট্রিয়াল সোসাইটি বা শিল্পভিত্তিক সমাজ, যেখানেতে এই শিকার, পশুপালন ও কৃষি নির্ভর জীবিকার পর মানুষ যখন যন্ত্রনির্ভর উৎপাদন পদ্ধতি গ্রহণ করে, তখন থেকেই গড়ে ওঠে এই শিল্পভিত্তিক সমাজ। অর্থাৎ এই শিকার, পশুপালন এবং কৃষিকাজের পরের যে মানব সমাজের বিবর্তনের যে পরের যে ধাপটি, সেটি হচ্ছে শিল্প। এবং এই শিল্পকে ভিত্তি করে তৈরি হওয়া যে শিল্পভিত্তিক সমাজ। আর এটা এই উপনিবেশিক যুগ এবং আধুনিক যুগের সন্ধিক্ষণেতে ঘটা একটি বিপ্লব বলা যেতে পারে, যেটাকে আমরা শিল্প বিপ্লব বলি, ইন্ডাস্ট্রিয়াল রিভলিউশন আমরা বলি, যেটা মানব সমাজের বিবর্তনে যে একটি মানে খুবই গুরুত্বপূর্ণ টার্নিং পয়েন্ট, যেখান থেকে মানব সমাজের যে আধুনিক যুগের যে যাত্রাপথ মানুষের সেইটার কিন্তু শুরু বলা যেতে পারে এই শিল্প বিপ্লবের পরবর্তী সময় থেকে। এবং তারপরেতে যে তার সঙ্গে সঙ্গে যে গড়ে ওঠা যে শিল্পভিত্তিক যে সমাজ, অর্থাৎ মানব সমাজের একটি অন্য একটি খুব বৃহত্তর পরিবর্তন এখান থেকেই সূচিত হয়। এবং আজকের এই ভিডিওর মাধ্যমেতে আমরা সেই পরিবর্তনগুলো সম্পর্কে জানব এবং চেষ্টা করব যে এই শিল্পভিত্তিক যে সমাজ, সেই সমাজেতে কি কি বৈশিষ্ট্য দেখা যায় এবং আরও অন্যান্য যে সমস্ত গুরুত্বপূর্ণ দিক রয়েছে, সেগুলো আমরা এই এই ভিডিওর আলোচনাতে এক এক করে দেখব। তো প্রথমেতে আমরা যেটা একদম জানবো, যে সেটা হচ্ছে শিল্পভিত্তিক সমাজ বলতে অ্যাকচুয়ালি কি বোঝানো হয়, অর্থাৎ কাকে বলে এই শিল্পভিত্তিক সমাজ। তো এখানেতে যেটি বলা হয়েছে যে শিল্পভিত্তিক সমাজ এমন একটি সমাজ যেখানেতে যন্ত্রভিত্তিক উৎপাদন, কারখানা, শহর কেন্দ্রিক বাসস্থান ও প্রযুক্তি নির্ভর জীবনধারা সমাজের মূল ভিত্তি হয়ে দাঁড়ায়। এখানেতে মানুষের জীবনযাত্রা, পেশা, অর্থনীতি, শিক্ষা এবং সংস্কৃতির মৌলিক রূপান্তর ঘটে। অর্থাৎ শিল্পভিত্তিক যে সমাজ, সেই সমাজ যেতে যন্ত্রভিত্তিক উৎপাদন করা হয়, অর্থাৎ মানুষ যন্ত্রের মাধ্যমেতে বিভিন্ন সামগ্রীর উৎপাদন করে এবং কারখানা গড়ে ওঠে, বিভিন্ন বড় বড় ছোট বড় বিভিন্ন কারখানা গড়ে ওঠে। এবং যে মানুষের যে বাসস্থানটা, যেটা শহর কেন্দ্রিক বাসস্থান হয়, বিভিন্ন শহরকে কেন্দ্র করে, কারণ খুব স্বাভাবিকভাবেই যেখানেতে বড় বড় শিল্প কারখানা গড়ে উঠবে, শিল্প কেন্দ্র গড়ে উঠবে, সেইখানেতে তাকে কেন্দ্র করে শহরও গড়ে উঠবে এবং তার সঙ্গে সঙ্গে মানুষ প্রযুক্তি নির্ভর হবে। এই যে আজকের আমরা যে বিভিন্ন প্রযুক্তিকে ব্যবহার করছি, বা আমরা একটা আধুনিক প্রযুক্তি নির্ভর জীবনধারার মধ্যে আমরা অভ্যস্ত হয়ে পড়েছি, এটার শুরুটা হয়েছিল এই শিল্প বিপ্লবের থেকেই আস্তে আস্তে। তো এইটাই হচ্ছে এই সমাজের মূল ভিত্তি। অর্থাৎ কিনা এই যে শিল্পভিত্তিক সমাজ হচ্ছে এমন একটা সমাজ যেখানেতে যন্ত্রভিত্তিক যন্ত্রের মাধ্যমেতে বিভিন্ন উৎপাদনগুলো হবে, শিল্পের মাধ্যমেতে বিভিন্ন যন্ত্রের মাধ্যমেতে উৎপাদন হবে, কারখানা, শহর কেন্দ্রিক বাসস্থান ও প্রযুক্তি নির্ভর জীবনধারা হয়ে উঠবে সমাজের হচ্ছে মূল ভিত্তি। আর তার সঙ্গে সঙ্গে এখানেতে মানুষের যে জীবনযাত্রা, পেশা, অর্থনীতি, শিক্ষা এবং সংস্কৃতির মৌলিক রূপান্তর হতে থাকবে। অর্থাৎ এগুলো আস্তে আস্তে এর যে গতানুগতিক যে চেহারাটা, সেটা আস্তে আস্তে বদলে যেতে থাকবে। শিল্পভিত্তিক সমাজে এটা আমরা একটা বদল আমরা দেখতে পারবো, একটা মৌলিক পরিবর্তন বা রূপান্তর কিন্তু ঘটবে। এবারেতে এই যে শিল্পভিত্তিক যে সমাজের সূচনাটা কবে থেকে হয়, তো এর যে সূচনাকাল, সেটা হচ্ছে যে শিল্পভিত্তিক সমাজের সূচনা হয় 1800 শতকের মাঝামাঝি সময় ইংল্যান্ডে, পরে তা ইউরোপ, উত্তর আমেরিকা ও বিশ্বব্যাপী ছড়িয়ে পড়ে। তো ইংল্যান্ডেতে আমরা জানি যে ইউরোপ মহাদেশের ইংল্যান্ডেতে সবার প্রথম হচ্ছে এই শিল্প বিপ্লব হয়, অর্থাৎ বড় বড় যন্ত্রের মাধ্যমেতে যে উৎপাদন হয়। তো সেই শিল্প বিপ্লবের সূচনাটা হয় হচ্ছে এই ইউরোপ মহাদেশের, বিশেষ করে ইংল্যান্ডেতে। পরবর্তীকালে আরও অন্যান্য মহাদেশগুলোতে এই শিল্প বিপ্লবের গতি বা শিল্প বিপ্লবের যে প্রভাব, সেটা ছড়িয়ে পড়তে থাকে। আর এখান থেকেই বলা যায় হচ্ছে এই শিল্পভিত্তিক যে সমাজ ব্যবস্থা, তার সূচনাটা হয়। অর্থাৎ এই 1800 শতকের মাঝামাঝি সময় থেকে এই শিল্প বিপ্লবের যখন ঘটে,
তখন সেখান থেকেই শুরুটা হয়। প্রথমে ইংল্যান্ডে হয়েছিল, তারপরেতে ইউরোপ মহাদেশের বাকি অন্যান্য দেশ, এবং তার সঙ্গে সঙ্গে পরবর্তীকালেতে উত্তর আমেরিকা, এবং তারপরেতেও বিশ্বব্যাপী সারা পৃথিবীব্যাপী এই শিল্প বিপ্লবের যে প্রভাব সেটা ছড়িয়ে পড়তে থাকে এবং সমাজ ব্যবস্থার পরিবর্তন হতে থাকে। আর এটি মূলত এই বাষ্প শক্তি, টেক্সটাইল ও ধাতু শিল্পের বিপ্লব দিয়ে শুরু হয়। তো মূলত শিল্প বিপ্লব যেটা ঘটেছিল সেটা হচ্ছে এই বাষ্প শক্তি, অর্থাৎ মানে একে কাজে লাগিয়ে, এবং তার সঙ্গে সঙ্গে যে টেক্সটাইল অর্থাৎ বস্ত্রবায়ন শিল্পতে সবার প্রথমেই শিল্প বিপ্লব দেখতে পাওয়া যায়। তারপরেতে এটা অন্যান্য ধাতু নির্ভর যে সমস্ত শিল্পগুলো আছে, বিশেষ করে লৌহ ইস্পাত শিল্প, সেখানেতেও এই শিল্প বিপ্লব এর যে প্রভাবটা সেটা দেখা যায়। আর সামগ্রিকভাবে যদি শিল্প বিপ্লবের প্রভাব যদি আলোচনা করা যায়, তো তিনটে প্রধানত প্রভাব দেখা যায়, যেটা হচ্ছে বাণিজ্যিক কৃষি আরও বেশি পরিমাণেতে হয়। অর্থাৎ দেখো এখানেতে যে জীবন ধারণ ভিত্তিক যে কৃষি ব্যবস্থাটা সেটার কিন্তু পরিবর্তন হতে থাকে। অর্থাৎ কৃষক কী হয় না, বাণিজ্যিক ফসল চাষ করে, যার শিল্পগত মূল্য রয়েছে। তো সেই অর্থকরী ফসলগুলোকে নির্বাচন করে কৃষক হচ্ছে বাণিজ্যিকভাবে কৃষিকাজ করতে থাকে। উপনিবেশবাদ এইটা বাড়তে থাকে, উপনিবেশবাদ বাড়তে থাকে, বিভিন্ন দেশের ওপরেতে উপনিবেশ স্থাপন করা হয়, যেরকম ইংল্যান্ড আমাদের ভারতবর্ষের ওপরেতে উপনিবেশ স্থাপন করেছিল এই শিল্প বিপ্লব পরবর্তী সময়তে। তারপরে দৈহিক শ্রমের পরিবর্তে যন্ত্রনির্ভর উৎপাদন শুরু হয়। অর্থাৎ মানুষ যে দৈহিক শ্রমের মাধ্যমেতে যে কাজকর্মগুলো করতো সেগুলো আস্তে আস্তে কিন্তু যন্ত্রের মাধ্যমে রিপ্লেস হতে থাকে। মানে যন্ত্রনির্ভর যন্ত্রের মাধ্যমে তো উৎপাদন শুরু হয়, এবং মানুষ আর সঙ্গে সঙ্গে কী হয় না, এই সময়ের মূল্য, গতি এবং উৎপাদন দক্ষতার উপর জোর দেওয়া হয়। অর্থাৎ সময়ের মূল্য আরও বেশি হতে থাকে, এবং তার সঙ্গে সঙ্গে উৎপাদনকে আরও বেশি গতিশীল করা, এবং তার সঙ্গে সঙ্গে আরও ভালো উৎপাদন করার জন্য দক্ষতা বৃদ্ধির উপরেতে জোর দেওয়া হয়। তো এগুলো হয়েছিল শিল্প বিপ্লবের যে প্রভাব, যে ফলাফলটা, তার মধ্যে কিছু নির্বাচিত। এছাড়াও কিন্তু আরও অন্যান্য প্রভাব বা ফলাফল শিল্প বিপ্লবের ফলেতে হয়েছিল। আমাদের সমাজের উপরেতে শিল্প বিপ্লবের প্রভাব কিন্তু পড়েছিল, কারণ ভালো এবং খারাপ সব দিকই কিন্তু পড়েছিল। এবারেতে আমরা এই যে শিল্পভিত্তিক যে সমাজ, সেই সমাজের যে বৈশিষ্ট্য সেগুলো সম্পর্কে এক এক করে আলোচনা করব। প্রথম বৈশিষ্ট্য হচ্ছে যন্ত্রনির্ভর উৎপাদন। তো কৃষি ও হস্তশিল্পের পরিবর্তে কারখানা ও যন্ত্রনির্ভর উৎপাদন গড়ে ওঠে, এবং শ্রমিকরা বড় শিল্প প্রতিষ্ঠানেতে কর্মরত থাকে। অর্থাৎ মানুষ যে কাজটা আগে তার নিজের দৈহিক শ্রমদানের মাধ্যমেতে করত, সেইটা বড় বড় কারখানা এবং যন্ত্রের মাধ্যমেতে এই শিল্প বিপ্লবের পরবর্তী সময় থেকে করা হতে শুরু করে। অর্থাৎ কৃষি এবং হস্তশিল্পের পরিবর্তে এই কারখানা ও যন্ত্রের মাধ্যমেতে উৎপাদন করা হতে থাকে, এবং মূলত শ্রমিকরা এই সমস্ত শিল্প কেন্দ্রগুলোতে বা কলকারখানাগুলোতে কাজ করতে শুরু করে। তারপর শহরায়ন এবং নগরের বিকাশ হতে থাকে। অর্থাৎ গ্রাম থেকে শহরে জনসংখ্যা স্থানান্তর ঘটে, অর্থাৎ যে মাইগ্রেশনটা দেখতে পাওয়া যায়। অর্থাৎ গ্রাম থেকে শহরেতে কাজের জন্য প্রচুর মানুষ আসে। বিভিন্ন শিল্প কেন্দ্রকে গড়ে ওঠা যে সমস্ত শহরগুলো তৈরি হয়, যেখানেতে কর্মসংস্থানের একটা সুযোগ গড়ে ওঠে, তো সেই সমস্ত জায়গা থেকে গ্রামাঞ্চলের প্রচুর মানুষ কাজের জন্যে এই শহরেতে আসে, এবং যার ফলেতে একটা মাইগ্রেশন, একটা স্থানান্তর হয়, জনসংখ্যার একটা বৃহত্তর স্থানান্তর ঘটে। এবং এই শিল্পাঞ্চলগুলোকে ঘিরে নতুন নতুন শহর গড়ে ওঠে, যেমন এই ম্যানচেস্টার, ডেট্রয়েট, জার্মানি, রুর এর মতন এই ধরনের যে শহরগুলো, এই শহরগুলো গড়ে উঠতে থাকে, কারণ এগুলো একটা বড় বড় শিল্প কেন্দ্রতে পরিণত হয়। যেরকম এই ম্যানচেস্টার যে শহর, ইংল্যান্ডের ম্যানচেস্টার শহরেতে কার্পাস বয়ন শিল্পের বিকাশ ঘটেছিল, ডেট্রয়েটেতে গাড়ি নির্মাণ শিল্প, জার্মানির রুরেতে হচ্ছে লৌহ ইস্পাত শিল্প কেন্দ্রের বিকাশ ঘটেছিল। তো যে কারণেতে এখানেতে কর্মসংস্থানের আশায় গ্রাম থেকে শহর, গ্রাম থেকে বহু মানুষ কিন্তু কাজের জন্য এখানেতে আসে, যার ফলাফল দেখা যায় যে শহর এবং নগরায়নের বিকাশ হতে থাকে। তারপরে পরের যে বৈশিষ্ট্য সেটা হচ্ছে যে পেশাগত বৈচিত্র্য ও সামাজিক শ্রেণী। অর্থাৎ কৃষিজীবী সমাজ থেকে মানুষ শ্রমিক, কারিগর, ব্যবস্থাপক, ইঞ্জিনিয়ার, ব্যবসায়ী
ইত্যাদি পেশায় প্রবেশ করে। অর্থাৎ মানুষের যে জীবন জীবিকা সেটা কিন্তু আস্তে আস্তে পাল্টে যেতে থাকে। অর্থাৎ অনেক মানুষ যারা কৃষিকাজ করতো তারা কৃষিকাজ ছেড়ে তারা কলকারখানার শ্রমিক কারিগর হিসেবেতে কাজ করে। যারা উচ্চশিক্ষিত হতে পেরেছিল তারা এই বিভিন্ন ইঞ্জিনিয়ারিং কাজগুলো করতে থাকে। এছাড়া যাদের অর্থ ছিল তারা আস্তে আস্তে এই ব্যবসায়ী পেশায়তে ব্যবসা করতে শুরু করে। তো যার কারণেতে মানুষের মানে যে জীবন জীবিকা সেটাও কিন্তু এই শিল্প বিপ্লবের ফলেতে কিন্তু আস্তে আস্তে পাল্টে যেতে থাকে, বদলে যেতে থাকে। এবং সমাজেতে যেটা শিল্প বিপ্লবের অন্যতম একটি প্রভাব যেটা দেখা যায় যে সমাজের ওপরেতে যেটা পড়েছিল সেটা হচ্ছে যে ধনী শিল্পপতি ও দরিদ্র শ্রমিকদের মাঝে স্পষ্ট শ্রেণী বিভাজন তৈরি হয়। অর্থাৎ মালিক এবং শ্রমিক শ্রেণী, মূলত মালিকরাই শিল্পপতি হতো যাদের প্রচুর পয়সা অর্থ ছিল, তো তারা একটা, এবং শ্রমিক শ্রেণী যারা মূলত দরিদ্র, কারণ তাদের যে মজুরি সেই মজুরি বা যে দৈহিক শ্রমদানের পরিবর্তে যে মাইনে সেটা অনেক কম থাকার কারণেতে তাদের কিন্তু অর্থনৈতিক অবস্থা বিশেষ কিন্তু যে খুব উন্নত হয়েছিল তা কিন্তু নয়। অর্থাৎ সমাজেতে মনে রাখতে হবে আমাদেরকে যে এই শিল্প বিপ্লব এবং তার ফলেতে গড়ে ওঠা যে শিল্পভিত্তিক যে সমাজ ব্যবস্থা, এই সমাজেতে এই ধনী এবং দরিদ্র অর্থাৎ মালিক শ্রেণী এবং শ্রমিক শ্রেণীর মাঝের কিন্তু যে বিভাজনটা সেই বিভাজনটা তৈরি হয় এবং সমাজেতে নতুন করে দুটো শ্রেণীর জন্ম হয়। এই ধনী শিল্পপতি বা মালিক শ্রেণী এবং দরিদ্র শ্রমিক শ্রেণীর, এই দুটো শ্রেণী কিন্তু তৈরি হয়েছিল এই শিল্প বিপ্লবের ফলে। তারপর সময় ও গতির গুরুত্ব, অর্থাৎ সময়ানুবর্তিতা ও উৎপাদনের গতি শিল্পের সমাজের কেন্দ্রীয় ধারণা। কারণ শ্রমিকের দৈনিক নির্ধারিত কাজ, সময়ের মূল্য এবং মুনাফার প্রতি দৃষ্টিভঙ্গি জন্ম নেয়। অর্থাৎ সময়ের মূল্য আরও বাড়তে থাকে এবং তার সঙ্গে সঙ্গে যে উৎপাদন সেই উৎপাদনের পরিমাণও আস্তে আস্তে বাড়তে থাকে। অর্থাৎ কম সময়েতে কিভাবে আরও বেশি পরিমাণেতে উৎপাদন করতে পারা যায় সেইটাকে আরও বেশি করে জোর দেওয়া হতে থাকে, যে কারণেতে শ্রমিকের যে কাজ করার যে সময়টা সেটা নির্ধারিত হয় এবং সেটা ক্রমাগত বাড়তে থাকে। যার মানে যেহেতু কম সময়ের মধ্যে বেশি উৎপাদন করতে হবে, উৎপাদনকে আরও বেশি গতিশীল যেহেতু করতে হবে, সেই কারণেতে কম সময়ের মধ্যে কিভাবে আরও বেশি পরিমাণেতে শ্রমিকদের দিয়ে কাজ করিয়ে সেই উৎপাদনের গতিটি আনতে পারা যায় সেই ব্যবস্থা কিন্তু করা হয়। এবং সর্বোপরি যেটা হচ্ছে যে মুনাফা অর্থাৎ প্রফিট এর উপরেতে দৃষ্টিভঙ্গিটা, মানে প্রফিটের প্রতি যে মানে যে গুরুত্বটা সেটাও কিন্তু বৃদ্ধি পায়। তো এইটা তারপরেতে দেখো শিক্ষা এবং প্রযুক্তির বিকাশ, কারিগরি এবং বিজ্ঞান ভিত্তিক শিক্ষার বিকাশ লাভ করে। তার কারণটা হচ্ছে যন্ত্রনির্ভর যেহেতু সভ্যতা গড়ে উঠতে থাকে, সেই জন্যে সেই যন্ত্রগুলোকে দিয়ে বা সেই যন্ত্রগুলোর সাহায্যে আরও কীভাবে বেশি বেশি উৎপাদন করতে পারা যায় বিভিন্ন ক্ষেত্রতে, সেগুলোকে আরও কিভাবে আধুনিক করা যায়, সেই জন্যে কারিগরি এবং বিজ্ঞান শিক্ষার বিস্তার হতে থাকে। তার যেটা যেমন দেখো এই যে প্রযুক্তির বিকাশের সঙ্গে সঙ্গে বিদ্যুৎ, রেলপথ, টেলিগ্রাফ, পরে টেলিফোন এবং কম্পিউটারের যে আবিষ্কার, এগুলো কিন্তু শিল্প বিপ্লব পরবর্তী সময়তেই কিন্তু হয়েছিল। অর্থাৎ আজকের আমরা যে আধুনিক যে যন্ত্র সভ্যতার মধ্যে দিয়ে যাচ্ছি তার কিন্তু শুরুটাই শিল্প বিপ্লব পরবর্তী সময় হয়েছিল। কারণ মানুষ প্রথমবার এই যন্ত্রের সাহায্যে কিন্তু পরিচয়টা মানুষের হয়। বিভিন্ন বৈজ্ঞানিকরা যে সমস্ত যন্ত্রগুলোকে আবিষ্কার করেছিল এই সমস্ত যন্ত্রকেই কিন্তু শিল্পের উৎপাদনের কাজেতে ব্যবহার করা হয়, যেটার কারণেতেই কিন্তু এই বিপ্লবটা হয়েছিল। তো সেগুলোকে আরও আস্তে আস্তে সেগুলোকে আরও মডার্নাইজ করা হতে থাকে, তার উৎকর্ষতাকে বৃদ্ধি করা হতে থাকে এবং সেটা জন্যে এই সমাজেতে শিক্ষা এবং প্রযুক্তির বিকাশ হওয়াটা খুব দরকার, এবং যেটা হয়েও ছিল। শিল্প বিপ্লবের ফলেতে কারিগরি এবং বিজ্ঞানের ক্ষেত্রে অনেক উন্নতি বা শিক্ষার ক্ষেত্রে অনেক বিস্তার লাভ হয়েছিল। এবারেতে যেটা আরেকটা গুরুত্বপূর্ণ যেটা দিক আছে যে এই যে শিল্পভিত্তিক সমাজের যে প্রভাব, অর্থাৎ এই যে শিল্প বিপ্লব এবং তার ফলেতে গড়ে ওঠা যে সমাজ ব্যবস্থার এর সর্বোপরি যে প্রভাবটা সেটা কি দেখা দিয়েছিল। তো দেখো সামাজিক পরিবর্তন হয়। তো প্রথমেতে কী হয়, যৌথ পরিবার থেকে একক পরিবার ব্যবস্থার দিকে সমাজ ধাবিত হয়। আজকের দেখো আমরা যে নিউক্লিয়ার ফ্যামিলিতেই বেশিরভাগ বাস করি, তার প্রধান কারণটাই হচ্ছে এই বিভিন্ন কাজের কারণেতে আমরা পরিবার থেকে বিচ্ছিন্ন হয়ে যাই।
যে কারণেতে পরিবারগুলো যেটা আগে যৌথ পরিবার ছিল সেটা ভাঙতে ভাঙতে হচ্ছে এখন একটা নিউক্লিয়ার ফ্যামিলিতে, একক পরিবারেতে আমরা পরিণতি হয়েছি। এবং খুব ভালো করে তোমরা লক্ষ্য করলে দেখতে পাবে যে এর কোথাও না কোথাও কাজের জন্য আমরা বাড়ি থেকে দূরে থাকি বা রাজ্য থেকে অন্য রাজ্যে যাই বা দেশ থেকে দেশান্তরে। আমাদের রাজ্যেতে যেরকম পরিযায়ী যে শ্রমিক যারা রয়েছে, যারা অন্যান্য রাজ্যেতে কাজ করতে যায় আর কি, দেখবে যে তারাও সেই একই রকমভাবেই যে পরিবার থেকে দূরে থাকে। তো যে কারণেতে এই যে শিল্প বিপ্লব পরবর্তী যে সমাজ ব্যবস্থা, সেই সমাজ ব্যবস্থায় কিন্তু এই পরিবারকে ভেঙেছে, অর্থাৎ যৌথ পরিবারগুলো ভেঙে একক পরিবারেতে পরিণত হচ্ছে এবং এটা আরও বেশি করে হবে। তারপরে দেখো নারীদেরকে শ্রম বাজারেতে প্রবেশ ঘটাতে থাকে, যে আজকের যে মহিলারা বিভিন্ন ক্ষেত্রতে কর্মরত, এটাও কিন্তু শিল্প বিপ্লব পরবর্তী যে আধুনিক যে সমাজ ব্যবস্থা গড়ে উঠেছে সেই সমাজ ব্যবস্থারই কিন্তু ফল। তারপরে ধর্মীয় ভাবনার জায়গায় বিজ্ঞান ভিত্তিক চিন্তা ও যুক্তিবাদের প্রবল হয়, অর্থাৎ যে আধুনিক বিজ্ঞান শিক্ষার জন্ম দিয়েছিল বা যুক্তিবাদী যে শিক্ষা ব্যবস্থার জন্ম দিয়েছিল সেটাও কিন্তু আস্তে আস্তে বাড়তে থাকে। তো আজকের যে আমরা যে এই যে বিভিন্ন যুক্তিবাদী চিন্তাভাবনা করি বা বিজ্ঞান ভিত্তিক বিভিন্ন ব্যাখ্যা দিয়ে থাকি, এটাও কিন্তু শিল্প বিপ্লব পরবর্তী সময়তে আরও বেশি করে কিন্তু সমাজের মধ্যে আসে। তবে অর্থনৈতিক রূপান্তর বা অর্থনৈতিক পরিবর্তন হয়, অর্থাৎ পুঁজিবাদী অর্থনীতির প্রতিষ্ঠিত হয়, ব্যাংক, শেয়ার বাজার, বিমা প্রতিষ্ঠানের মতন প্রতিষ্ঠান গড়ে ওঠে, আন্তর্জাতিক বাণিজ্য এবং কলোনিয়াল যে ব্যাপারটা, যে উপনিবেশ স্থাপন করার যে শাসন করা সেটার ভিত্তি তৈরি হয়। অর্থাৎ দেখো এই শিল্প বিপ্লবের সঙ্গে সঙ্গেই কিন্তু এই সমস্ত ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রেও কিন্তু বহুত পরিবর্তন হয়েছিল, যেটার কারণেতেই হচ্ছে এই ব্যাংক, শেয়ার বাজার বা বিমা প্রতিষ্ঠানের মতন প্রতিষ্ঠানগুলো আজকের সমাজেতে আমরা দেখতে পাচ্ছি। তারপরে দেখো পরিবেশগত প্রভাব, তো এটাও খুব গুরুত্বপূর্ণ একটা দিক রয়েছে, যে অতিরিক্ত শিল্পায়ন, কয়লার ব্যবহার, দূষণের ফলে প্রকৃতির ভারসাম্য বিঘ্নিত হয়। শিল্প বিপ্লব আমাদেরকে দূষণ পরিবেশ দূষণ যদি আমরা খুব ভালো করে দেখি, যে শিল্প বিপ্লব যে সময়তে হয়েছিল সেই সময়তে কয়লাকে সবথেকে বেশি পরিমাণেতে ব্যবহার করা হয়েছিল বিভিন্ন যন্ত্রগুলোকে চালানোর জন্য, বিভিন্ন শিল্পক্ষেত্রেতে, যেরকম ধরো লৌহ ইস্পাত শিল্পে লোহাকে গলানোর জন্যে কয়লাকে তাপশক্তি রূপে ব্যবহার করা হয়। তখন যে স্টিম ইঞ্জিন চলতো, যে রেলগাড়িগুলো, সেইগুলোকেও চালানোর জন্যে যে স্টিমের প্রয়োজন হতো, সেইটাকেও তৈরি করার জন্য কয়লার তাপশক্তিকে ব্যবহার করা হতো। তো কয়লাকে সবথেকে বেশি পরিমাণেতে তখন ব্যবহার করা হতো, এখনও হচ্ছে কয়লাকে ব্যবহার। তো শিল্প বিপ্লব পরবর্তী সময়তেই কিন্তু আস্তে আস্তে পরিবেশ দূষণের মাত্রাটা বাড়তে থাকে। শিল্প বিপ্লবের আগে জানা পরিবেশ দূষণ হয়েছে তার থেকে বেশি কিন্তু শিল্প বিপ্লবের পরবর্তী সময়তে পরিবেশ দূষণের মাত্রা উত্তরোত্তর কিন্তু বেড়েছে, এবং যেটা পরিবেশের ভারসাম্যকে বিঘ্নিত করছে। আজকের আমরা যে সমস্ত গ্রিনহাউস এফেক্ট বা গ্লোবাল ওয়ার্মিংয়ের মতন সমস্যা নিয়ে যে চিন্তিত হয়ে পড়েছি, এগুলো কিন্তু শিল্প বিপ্লব পরবর্তী সময়ের পরিবেশ দূষণেরই ফল। এর সঙ্গে সঙ্গে অরণ্য বিনাশ, পরিবেশ দূষণ, কার্বন নির্গমনের মতন ঘটনাও কিন্তু ঘটে চলেছে, কারণ নতুন নতুন শিল্প কারখানা স্থাপন করার জন্যে, যোগাযোগ ব্যবস্থা স্থাপন করার জন্যে অরণ্যকে কাটা হয়েছে। তার ফলেতে পরিবেশ দূষণ তো হয়েইছে, তার সঙ্গে সঙ্গে কার্বন, বিভিন্ন কলকারখানাগুলো থেকে যে কার্বন ডাই অক্সাইড গ্যাস নির্গমন হয়েছে, যানবাহনের পরিমাণ বেড়েছে, তো সেগুলোর প্রভাব তো যাবে কোথায়? সেগুলোর প্রভাব তো পরিবেশেতে পড়বেই। তো আজকের বর্তমানে যে পরিবেশগত যে সমস্যাগুলোর সঙ্গে আমরা যুঝছি, এই সমস্ত পরিবেশগত সমস্যার অধিকাংশের জন্মই কিন্তু হয়েছিল শিল্প বিপ্লব পরবর্তী সমাজে। এবারে দেখো আরেকটা বিষয় আছে, যেটা হচ্ছে পোস্ট ইন্ডাস্ট্রিয়াল সমাজ, অর্থাৎ শিল্প বিপ্লব পরবর্তী সমাজ। সেটা দেখো শিল্প সমাজের পরে ধীরে ধীরে শুরু হয় পরিষেবা ভিত্তিক অর্থনীতি, যেখানে তথ্য প্রযুক্তি, স্বাস্থ্যসেবা, শিক্ষা, সফটওয়্যারের ইত্যাদির কেন্দ্রবিন্দু হয়ে দাঁড়ায়। অর্থাৎ সমাজ ব্যবস্থাটা কিন্তু পাল্টেছে। আমরা হচ্ছে পোস্ট ইন্ডাস্ট্রিয়াল সমাজেতে আমরা এখন রয়েছি, এটা আরও আস্তে আস্তে পাল্টে যাবে। অর্থাৎ আজকের একটা জিনিস মনে রাখতে হবে, যে আজকের এই যে টেকনোলজিতে আমরা এত উন্নত হয়েছি, বিভিন্ন যন্ত্রপাতির দিক থেকে আমরা এত উন্নতি হয়েছি, আমরা কম্পিউটারেতে এত উন্নতি হয়েছি, হ্যাঁ। তো এই জিনিসগুলো কিন্তু শিল্প বিপ্লবেরই কিন্তু এর মধ্যে প্রভাব রয়েছে। শিল্প বিপ্লব যেহেতু মানুষকে যন্ত্রের সঙ্গে সবথেকে বেশি পরিচয়টা করিয়েছে, মানুষ শিখেছে যে কীভাবে যন্ত্রের মাধ্যমেতে উৎপাদন করা যেতে পারে, বিভিন্ন শিল্পজাত পণ্যকে তৈরি করতে পারা যেতে পারে। তো আজকের যে সমস্ত মডার্নাইজড যে সমস্ত ইন্ডাস্ট্রি যেগুলো রয়েছে, সেই সমস্ত ইন্ডাস্ট্রিগুলো
শিল্প বিপ্লবের পরবর্তী সময়ে কিন্তু তৈরি হয়েছে। আর একটা বিষয় যেটা আইটি আমরা বলি, যে ইনফরমেশান টেকনোলজি, যেটা তথ্য প্রযুক্তি, যেটা অর্থাৎ তথ্যের আজকের আদান প্রদান একটা শিল্পের পর্যায়ে চলে গিয়েছে। বিভিন্ন তথ্যকে বিভিন্ন সময়তে বিভিন্ন জায়গাতে আদান প্রদান করতে হয়। ধরো আমার কাছে যেটা নেই সেটা তোমার কাছে রয়েছে, তোমার কাছে যেটা নেই সেটা আমার কাছে রয়েছে। তো এই যে তথ্যের যে আদান প্রদানগুলো আমরা ডে টু ডেতে করে থাকি, এগুলো একটা শিল্পের আওতায় নিয়ে এসে তাকে প্রযুক্তির মাধ্যমেতে এই আদান প্রদানটা করা হচ্ছে। কারণ তথ্যের আদান প্রদান না হলেও কিন্তু আজকের দিনে চলাটা প্রায় অসম্ভব। বিভিন্ন শিল্প গুলোকে বা বিভিন্ন পরিষেবাগুলোকে সচল রাখা বা অর্থনীতিকে সচল রাখা কিন্তু খুবই ডিফিকাল্ট হয়ে যায়। তো সেই শিল্প বিপ্লব পরবর্তী সময়তে, অর্থাৎ পোস্ট ইন্ডাস্ট্রিয়াল সমাজেতে আজকের আমরা এই রকম জায়গাতেই দাঁড়িয়ে আছি, যেখানেতে আমরা এই তথ্য প্রযুক্তি, স্বাস্থ্যসেবা, শিক্ষা বা সফটওয়্যার, যেটা আমাদের এখন মূল কেন্দ্রবিন্দু হয়ে দাঁড়িয়েছে। সবশেষে আমরা এই আলোচনার একদম শেষে চলে এসেছি। আমরা সবশেষে একটা উপসংহার টানবো এবং দেখব যে ওভারঅল ব্যাপারটাকে দেখো, যে শিল্পায়িত যে সমাজ মানব ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ মাইল ফলক। এটা মানব সমাজের বিবর্তনে, মানে মানুষের যে সমাজের বিবর্তনের কিন্তু একটা অন্যতম টার্নিং পয়েন্ট, যেখান থেকে মানব সমাজ একটা অন্যদিকে মোড় নেয়। আর এটি মানুষের জীবনযাপন, সমাজ ব্যবস্থা, পেশা, অর্থনৈতিক কাঠামোকে কিন্তু আমূল পরিবর্তন করেছে এই শিল্প। আর এই সমাজে প্রযুক্তি এবং মানব পরিশ্রমের সম্মিলনের সভ্যতা এগিয়েছে, কিন্তু পরিবেশ এবং সামাজিক বৈষম্য নতুন চ্যালেঞ্জ হিসেবে আবির্ভূত হয়েছে। শিল্প বিপ্লব কিন্তু মানব সভ্যতাকে এক গতি দান করেছে, কিন্তু তার সঙ্গে সঙ্গে এই যে মানব সমাজের বিভিন্ন সমস্যাগুলোকেও কিন্তু নিয়ে এসেছে। যেমন তার মধ্যে পরিবেশগত সমস্যা, সামাজিক যে বৈষম্য, ধনী দরিদ্রের মধ্যে যে বৈষম্য, এগুলোকেও কিন্তু নিয়ে এসছে, যেগুলো একটা সমাজের অন্যতম চ্যালেঞ্জ বা প্রতিবন্ধকতার জায়গা তৈরি করেছে। তাই একটি ভারসাম্যপূর্ণ শিল্পায়নই কিন্তু আধুনিক সমাজের স্থায়িত্ব নিশ্চিত করবে। এমন যেন না হয় যে আমরা আজকের শিল্পের দিকেই সবথেকে মনোনিবেশ করছি, শিল্পভিত্তিক সমাজ গঠনের দিকেই সবথেকে মনোনিবেশ করছি, যার ফলস্বরূপ আমরা প্রকৃতিকে একটা পরিবেশকে একটা বিষাক্ত জায়গায় ঠেলে দিচ্ছি। সামাজিক বৈষম্য এতটাই বাড়তে থাকছে যে সামাজিক কাঠামোটা ভেঙে পড়ছে। তা যেন না হয়। অর্থাৎ সব কিছুই দরকার। তো সবার শেষে যেটা বলে একদম শেষ করব, যে সব কিছুই দরকার, কিন্তু সবার মধ্যে একটা ভারসাম্যপূর্ণ অবস্থা যদি রাখা যায়, তাহলে সেটা মনে হয় আগামী প্রজন্ম বা আগামী সমাজের ক্ষেত্রে সেটা সবথেকে ভালো হবে। তো আজকে ভিডিওটি আমি এখানেতেই শেষ করলাম। সবাই ভালো থেকো। থ্যাংক ইউ।